শুরু করছি আজকের জীবনবিজ্ঞান আলোচনা। আজকের জীবনবিজ্ঞানে আমরা পড়ব বিগত বছরগুলিতে রেল এবং আরও নানান কম্পিটিটিভ পরীক্ষায় আসা বায়োলজির হিউম্যান বডি রিলেটেড কিছু প্রশ্ন। আর সেই প্রশ্নগুলো এবং সেই প্রশ্নর উত্তর আর প্রশ্নগুলো নিয়ে আমরা ইন ডিটেলস আলোচনা করব এই ভিডিওটিতে। আর আমাদের প্রথমে বলে নিই যে আমাদের কোশ্চেনগুলো থাকবে ইংরেজিতে, আর আমার মুখের ভাষা থাকবে বাংলায়। যেই টার্ম বা যেইগুলোর বাংলা আমার বলে দেওয়ার প্রয়োজন মনে হবে আমি সেই জিনিসগুলো বাংলাতে বলে দেব। তো কথা না বাড়িয়ে আমরা পড়া শুরু করি, তাহলে আস্তে আস্তে বোঝা যাবে যে আমি আরও কী বলতে চাইছিলাম। তা প্রথম কোশ্চেন আমার কি বলছে? প্রথম কোশ্চেন আমার বলা আছে ১ নম্বর কোশ্চেনে যেটা, যে টুথ এনামেল মেড অফ ড্যাশ ইজ ডিগ্রেডেড বাই অ্যাসিড কজিং টুথ ডিকে। তো প্রশ্নের যদি আমরা বাংলা করি তাহলে আমি বেশি কথা বাড়াবো না, ডিরেক্ট বাংলায় আসবো, আর যেটা উত্তর থাকবে সেই উত্তরটা বলে দিয়ে উত্তর সম্পর্কে যদি কোনো ইম্পর্ট্যান্ট তথ্য থাকে বা আমার মনে যদি এসে থাকে তাহলে সেই জিনিসটা আমি বলে দেবো সঙ্গে সঙ্গে। এবং উত্তর কী এবং অন্য কোনো অপশানও যদি ইম্পর্ট্যান্ট অপশান থাকে যেটা কিনা উত্তর হয়নি সেটা সম্পর্কেও যা ইম্পর্ট্যান্স থাকবে, যদি সেরকমভাবে ইম্পর্ট্যান্স থাকে অপশানগুলোর, তাহলে আমি সেইগুলো নিয়েও আলোচনা করব। তাহলে কি বলছে যে টুথ এনামেল, প্রথমত যে এই কোশ্চেনটাই, এই যে এনামেল, এইখান থেকেই কোশ্চেন হয়। কী রকম কোশ্চেন হয়? যে পরীক্ষায় আমাদের জিজ্ঞেস করবে যে মানব শরীরের মধ্যে সবথেকে কঠিনতম অংশ কী, বা সবথেকে কঠিন, কঠিন বলতে কোন জিনিসটাকে সবথেকে বেশি কঠিন বলা হয় বা শক্ত। তাহলে সেই ক্ষেত্রে আমরা অ্যান্সার করব দাঁতের যে এনামেল, সেই দাঁতের এনামেলই হচ্ছে আমাদের সবথেকে কঠিন। এমনকি পরীক্ষায় এরকমভাবেও জিজ্ঞেস করতে পারে যে দাঁতের মূল উপাদান কী? তাহলে সেই ক্ষেত্রেও আমরা বলব যে এনামেল। এবার যদি আমায় জিজ্ঞেস করে যে এনামেলের মূল উপাদান কী? যেটা কিনা এই কোশ্চেনটাতে করেছে, যে টুথ এনামেল মেড অফ ড্যাশ। এই যে টুথ এনামেল মেড অফ ড্যাশ কী দ্বারা তৈরি? যেটা কিনা অ্যাসিডিটির দ্বারা ক্ষয় হয়, যে অ্যাসিডিক কারণের জন্য যে দাঁত ক্ষয় হয়ে যায়। তা টুথ এনামেল, এনামেলের প্রধান উপাদান হচ্ছে ক্যালসিয়াম ফসফেট। ক্যালসিয়াম ফসফেট অপশন নাম্বার বি। এবং ক্যালসিয়াম ফসফেট শুধু এনামেলেরই নয়, তথা আমাদের যে কঙ্কাল অর্থাৎ হাড়, শরীরের যত হাড় রয়েছে সেই হাড়েরও প্রধান উপাদান হচ্ছে এই ক্যালসিয়াম আর এই ফসফেট। এই জিনিসটা মনে রাখতে হবে। আরও একটা কোশ্চেন মাঝের মধ্যে জিজ্ঞেস করে, সেটা হচ্ছে যে এনামেলের রাসায়নিক নাম কি? আমরা জেনে গেলাম কম্পোজিশন, এনামেলের কম্পোজিশন হচ্ছে ক্যালসিয়াম আর ফসফেট, এই দ্বারা গঠিত। কিন্তু এনামেলের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সি অ্যাপাটাইট। আরেকবার বলি, ক্যালসিয়াম হাইড্রক্সি অ্যাপাটাইট। পরের কোশ্চেনে যাই। দ্য লিভার পারফর্মস ড্যাশ ফাংশনস। লিভার পারফর্মস ড্যাশ ফাংশন। লিভার কোন ধরনের ফাংশন, মানে কোন ধরনের ক্রিয়া সম্পন্ন করে আমাদের শরীরে লিভার? বলছে রেসপিরেশন মানে শ্বসন, এক্সক্রিয়েশন মানে মলত্যাগ, এইসব, সার্কুলেশন পরিবহন পরিচালন, যা কিছু হতে পারে বডি রিলেটেড, যে বডির মধ্যে সংবহন, যেটা আর কি, যে রক্ত সংবহন হচ্ছে, জল সংবহন হচ্ছে, এই নানান জিনিস সার্কুলেশন বোঝাচ্ছে। আর ডাইজেশন অর্থাৎ পাচন। তাহলে এই ক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে কি, লিভার কি করে? লিভার পাচন ক্রিয়ায় সাহায্য করে, অর্থাৎ ডাইজেশন ক্রিয়ায় সাহায্য করে লিভার। কিভাবে লিভার ডাইজেশন ক্রিয়ায় সাহায্য করে? লিভার থেকে ক্ষরিত হয় বাইল নামে একটা পদার্থ, BILE, বাইল, যার বাংলা অর্থ হচ্ছে বাইল অর্থাৎ পিত্তরস। পিত্তরস, বাইলের বাংলা অর্থ হচ্ছে পিত্তরস। এই পিত্তরস লিভার ক্ষরণ করে। আর এই বাইল প্রধানত আমাদের শরীরে কার উপরে ক্রিয়া করে? ফ্যাটের উপরে। ফ্যাট ফ্যাটের উপরে প্রধানত ক্রিয়া করে। তা কী ক্রিয়া করে, কী কী না করে, এত কিছু জানার আমার দরকার নেই। যে বাইল প্রধানত, যে লিভার বাইল ক্ষরণ করে, যেই জিনিসটা কিনা ফ্যাট, ফ্যাটের যে কি বলবো, যে ফ্যাট যে অ্যাসিমিলেশন হয়, সেই ক্ষেত্রে বাইল যে জুস অর্থাৎ পিত্তরস, এই পিত্তরসটা ভীষণভাবে মানে সহায়ককারী। আরও একটা কি, যে এই বাইল, আরও একটা কোশ্চেন আসে, কোশ্চেন এরকমভাবেও আসতে পারে যে এই বাইল কোথা থেকে ক্ষরণ হয়?
তাহলে আমার সেই ক্ষেত্রে উত্তর করতে হবে কি লিভার। বাইল লিভার থেকে ক্ষরণ হচ্ছে। আর কোথায় গিয়ে স্টোর হচ্ছে? লিভার থেকে তো ক্ষরণ হলো, স্টোর হচ্ছে কোথায়? ছবিতে যদি দেখা যায় এই জায়গায় দেখা যাচ্ছে যে গল ব্লাডার নামে একটা অংশ রয়েছে, গল ব্লাডার। এই গল ব্লাডারে গিয়ে বাইল স্টোর হয়, জমা হতে থাকে গল ব্লাডারে। আর ক্ষরণ হচ্ছে কোথা থেকে? লিভার থেকে। তাহলে কি যে বাইল অর্থাৎ পিত্তরস, পিত্তরস ক্ষরণ হলো আমার লিভার থেকে, আর গল ব্লাডারে গিয়ে স্টোর হলো। এই ধরনের কোশ্চেনই পরীক্ষায় আসবে। পরের কোশ্চেনের দিকে যাই। The baby is born as a result of a rhythmic contraction of the muscles in. আমার ইংরেজি উচ্চারণ অত ভালো না, ভুল বললে একটু অ্যাডজাস্ট করে নেবে। The baby is born as a result of a rhythmic contraction of the muscles in. বলছে যে বাচ্চা, বেবি মানে আমরা জানি বাচ্চা, সরি, বেবি মানে বাচ্চা, যে বাচ্চারা যে জন্মগ্রহণ করে সেই জন্মের সময় একটা রিদমিক কন্ট্রাকশন হয় অফ দ্য মাসলস ইন, কোন জায়গার মাংসপেশিগুলির একটা, রিদম মানে বুঝি আমরা, রিদম মানে কোনো একটা ছন্দে, কোনো একটা ছন্দে চলাচল হচ্ছে, এই ধরনের কন্ট্রাকশন। এই জায়গায় কন্ট্রাকশন মুভমেন্ট বলতে কেমন বোঝানো হচ্ছে? যে একবার সংকুচিত হচ্ছে, একবার সংকুচিত হচ্ছে, আর একবার এক্সপ্যান্ড হচ্ছে, আবার সংকুচিত হচ্ছে, আবার এক্সপ্যান্ড হচ্ছে। তা এরকমভাবে যে এই যে এই বিষয়টাকে এখানে বলা হচ্ছে কন্ট্রাকশন, এই জায়গায় কন্ট্রাকশন বলতে এই জিনিসটাকেই বোঝানো হচ্ছে। তো এই যে যে জিনিসটা হচ্ছে, এই যে যে এটা হচ্ছে, কন্ট্রাকশনটাতে হচ্ছে একটা রিদমিক ছন্দ আকারে যে একটা কন্ট্রাকশন হচ্ছে, তো এটা কোন জায়গার মাসেলসে হচ্ছে? এই জিনিসটা হচ্ছে ইউটেরাসে। ইউটেরাসে, ইউটেরাস কোন জায়গাটাকে বলবো দেখিয়ে দিচ্ছি আমি, একটু রাফলি একটা ছবি আঁকার চেষ্টা করি। যদি আমরা কোনো যদি আমরা ফিমেল যদি পার্টটাকে আঁকতে চাই, তাহলে কিছুটা এই ধরনের হবে পার্টটা। যতটা পারবো রাফলি বোঝানোর চেষ্টা করব, হ্যাঁ, যে খুব ভালো হবে না। এই জায়গায় আরও কিছু পার্ট আছে, পার্টগুলি তোমরা কেউ যে গুগলে কোনো ছবি দেখে নিলে সব থেকে ভালো হতো, কিন্তু এই মুহূর্তে আমি গুগলের কোনো ছবি দেখাতে পারছি না, নেই আমার কাছে। তো যাই হোক, এই যে যে জায়গাটা, এই জায়গাটাকে আমরা বলছি ইউটেরাস। এটা হচ্ছে ভাজাইনা, এটা হচ্ছে ইউটেরাস, এটা হচ্ছে ইউটেরাস, এটা হচ্ছে ভাজাইনা, এগুলি হচ্ছে কি ওভারি, এগুলি হচ্ছে ওভারি। আর এই যে যে জায়গাটা, এটা হচ্ছে ফ্যালিপিয়ান টিউব, ফ্যালিপিয়ান টিউব। এবার আমি এই চারটে জায়গার কয়েকটা ইম্পর্টেন্স বলবো। যে আমরা জানি যে অ্যাকচুয়ালি এই ইউটেরাসেই কিন্তু বাচ্চা থাকে, এই ইউটেরাসেই বাচ্চা বড় হয় বলো বা যাই বলো, এই ইউটেরাসে সেই ঘটনাটা ঘটে। ওভারির কাজ কি? ওভারির কাজ হচ্ছে ওভারি প্রতি মাসে যখন মেনসুরেশন হয়, অর্থাৎ পিরিয়ড বলি আমরা যেটাকে, বা ঋতুচক্র বাংলায় বলি, তা যখন আমাদের ঋতুচক্র হয়, ঋতুচক্র চলাকালীন এই যে যে ওভারি, এই ওভারি থেকে একটা ম্যাচিওর এগ, অর্থাৎ ডিম বা ডিম্বাণু আমরা যাই বলি না কেন, একটা ম্যাচিওর এগ এখান থেকে বেরোয়, একটা ম্যাচিওর এগ এই ওভারি রিলিজ করে প্রতি মাসে। আর এই কাজটা করে কেমনভাবে? অল্টারনেটিভভাবে, যদি এই মাসে এই ওভারি থেকে হচ্ছে, তাহলে পরের মাসে এই পাশের ওভারি থেকে হবে, এই পাশের ওভারি রিলিজ করবে, তারপরের মাসে আবার এই পাশের ওভারি রিলিজ করবে, এরমভাবে অল্টারনেটিভভাবে একটা করে প্রতি মাসে একটা ম্যাচিওর এগ, ম্যাচিওর এগ যেটা কিনা, যেটা ফার্টিলাইজ করলে, অর্থাৎ যার মধ্যে শুক্রাণু যদি প্রবেশ করানো হয়, তাহলে সেটা একটা ভ্রূণ অর্থাৎ বাচ্চার জন্ম দিতে পারবে। এরকম একটাই ডিম্বাণু থাকে। আর মোট যদি বলা হয় মোট কতগুলো ওভারি থেকে আমার ডিম্বাণু নিঃসরণ হচ্ছে, তাহলে আমরা রাফলি বলবো 8 থেকে 10টা। প্রতি মাসে 8 থেকে 10টা করে ডিম্বাণু
নিঃসরণ করে, মানে ছাড়ে, তার মধ্যে কিনা একটা হচ্ছে ম্যাচিওর থাকে, যেটা কিনা ফার্টাইল অর্থাৎ নিষেক, নিষেক হবার জন্য যেটা কিনা উপযুক্ত। তারপরে কি ভাজাইনা অর্থাৎ যোনি, ভাজাইনা অর্থাৎ যোনি, যেই জায়গায় মানে সেক্সের সময়, সেক্স করার সময় মেল পার্ট যেখানে ইনসার্ট করা হয় সেটা হচ্ছে এই যে ভাজাইনা। এর মানে এর প্রাধান্য হচ্ছে এটাই। আর ভাজাইনা থেকে কি বাচ্চা প্রসবও হয়। এই জায়গায় এই যে ইউটেরাস আর ভাজাইনার মধ্যে একটা জায়গা থাকে যেটাকে বলা হয় সার্ভেক্স বলা যায় বা কার্ভেক্স বলা যায়, সার্ভেক্সই বলে সাধারণত ইংরেজিতে। তা সার্ভেক্স, সার্ভেক্স অর্থাৎ গলদেশ। যেই গলদেশ থেকে মিটিং, মিটিং বলতে এই জায়গায় যে ইন্টারসেপ্টের কথা বলা হচ্ছে, যে ইন্টারসেক্ট হওয়ার পরে একজন পুরুষ এবং একজন মহিলা ইন্টারসেক্ট হবার পরে পুরুষের যে স্পার্মগুলো থাকে বা যে মেল বডি থাকে তার যে স্পার্মগুলো থাকে, সেই স্পার্মগুলো এরকমভাবেও দেবে যে স্পার্মগুলো এই যে ফ্যালোপিয়ান টিউবের দিকে উদ্দেশ্যে রওনা দেয়। তা ফ্যালোপিয়ান টিউবের দিকে স্পার্মগুলো প্রথমে এইখানে থাকলো, এইখানে থাকার পরে অর্থাৎ ভাজাইনাতে থাকলো, ভাজাইনাতে জমা হলো, জমা হওয়ার পরে তারপরে সে ফ্যালোপিয়ান টিউবের দিকে যে যাবে, তা এই ফ্যালোপিয়ান টিউবের দিকে যাবার সময় যে কার মাধ্যমে যায় বা কোন জায়গা থেকে যায়, কোন জায়গা থেকে ও ফ্যালোপিয়ান টিউবের উদ্দেশ্যে আর কি চলা, ওর চলন, যে স্পার্ম সেলের যে চলন, সেই চলনটাও শুরু করে। তা সেই জায়গায় আমরা অ্যান্সার কী করব, কার্ভেক্স বা সার্ভেক্স অর্থাৎ গলদেশ, যেটাকে বাংলায় বলা হচ্ছে গলদেশ। গেল ইউটেরাস, ইউটেরাসে কি হয়, প্রতি মাসে যখন মেনসুরেশনটা হয় সেই সময় এই জায়গায় আমাদের যে এক্সট্রা যে ব্লাডটা থাকে, যে ব্লাডটা আর কি কোনো অপ্রয়োজনীয় বলে ধরা হয়, যেটা কিনা বডির কোনো কাজে লাগে না, সেই ব্লাডটা যে জমা হতে থাকে সেই ব্লাডটা ইউটেরাসেই জমা হয়। ইউটেরাসে জমা হলো প্রতি মাসে যখন দেখা যাচ্ছে যে যদি সেই ফিমেল বডিটা যদি মিটিং বা ইন্টারসেক্ট যদি না করে কোনো সময়, বা কারোর সঙ্গে যদি ইন্টারসেক্ট না হয় তাহলে কি হচ্ছে, এই জায়গায় যে রক্তটা জমা হচ্ছে সেই রক্তটা মাসের 28 ডেজ থাকে, 28 ডেজই স্ট্যান্ডার্ড ধরা হয় মেনসুরেশনের জন্য। তা 28 দিন পরে এই রক্তটাই, এই জায়গায় যে জমে যে রক্তটা, সেই রক্তটাই আমাদের মেনসুরেশনের মাধ্যমে ভ্যাজাইনা থেকে বেরিয়ে যায়। আর যদি কি না সে ইন্টারসেক্ট করে তাহলে এই জায়গা থেকে গেল, এই জায়গা থেকে গিয়ে ফ্যালোপিয়ান টিউবে যে ডিম্বাণু যে ছাড়লো মেনসুরেশনের সময়, সেই ডিম্বাণুর সঙ্গে মিটিং হলো। ফ্যালোপিয়ান টিউবের ইম্পর্টেন্স কি, ফ্যালোপিয়ান টিউবের মধ্যেই ফার্টিলাইজেশনটা হয় অর্থাৎ নিষেক, ডিম্বাণু আর শুক্রাণুর যে নিষেকটা কোথায় ঘটে, ফ্যালোপিয়ান টিউবে। প্রত্যেকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে জিনিসগুলি জানা দরকার, কারণ এগুলি একাধিকবার প্রশ্ন এখান থেকে নানানভাবে প্রশ্ন এসছে। তা ফ্যালোপিয়ান টিউবে আমার কি হচ্ছে, নিষেক হচ্ছে, ডিম্বাণু আর শুক্রাণুর মিলন হচ্ছে। বাচ্চা ভ্রূণের উৎপত্তি কোথায় হচ্ছে, ভ্রূণের উৎপত্তি হচ্ছে আমার ইউটেরাসে। এবার ভ্রূণ যখন ইউটেরাসে থাকে সেই সময় সাধারণত দেখা যায় মেসোপজ, মেসোপজ বা মেনোপজ এরকম কিছু বলে, আমার ইংরেজি টার্মটা মনে নেই। অ্যাকচুয়ালি সেই সময় কি হয়, সেই সময় এই জায়গায় আর কোনো রক্ত জমা হয় না, সেই সময় এই জায়গায় ভ্রূণ বৃদ্ধি হতে থাকে, এইখানে সেই সময় ভ্রূণের বৃদ্ধি হতে থাকে, যে এই ইউটেরাসে তখন ভ্রূণের বৃদ্ধি হতে থাকে। আর সেই সময় মেনোপজ কেন বলছে মেনোপজ, কারণ সেই সময় মেনসুরেশনটা আর দেখা যায় না, সেই সময় মেনসুরেশন অর্থাৎ ঋতুচক্র এটা বন্ধ থাকে, সেই টার্মটাকে বলা হচ্ছে কি মেনোপজ বা এই ধরনের। আমি এটা দেখে পরের ভিডিওতে বলে দেবো, আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না। তা যাই হোক, এইগুলি হচ্ছে আমাদের প্রত্যেকটা জায়গার ইম্পর্টেন্স। এই যে সরি, অপশানে দেওয়াই ছিল সার্ভেক্স, এই যে সার্ভেক্স, সার্ভেক্স হচ্ছে অর্থাৎ এই যে গলদেশ, যে জায়গাটা বললাম, যেই জায়গা থেকে স্পার্মগুলো ফ্যালোপিয়ান টিউবের উদ্দেশ্যে অর্থাৎ ডিম্বাণুর উদ্দেশ্যে, নিষেকের উদ্দেশ্যে যেই জায়গা থেকে রওনা দেয় বা রওনা করে আর কি। তা আশা করি এই জায়গায় অনেকটাই ক্লিয়ার হলো। তারপরের কোশ্চেনে চলে যাই। হার্বিভোরাস রিকোয়ার লং স্মল ইন্টেস্টাইন টু ডাইজেস্ট। বলছে যে হার্বিভোরাস অর্থাৎ কারা, হার্বিভোরাস বলতে তৃণভোজীদেরকে বোঝানো হচ্ছে, হার্বিভোরাস বলতে তৃণভোজীদের বোঝানো হচ্ছে। তা তৃণভোজী যারা আছে, যেরকম গরু, ছাগল, ভেড়া যা হতে পারে, তা সেই হার্বিভোরাসদের স্মল ইন্টেস্টাইনটা দেখা যায় যারা কার্নিভোরাস হয় অর্থাৎ মাংসাশী।
কার্নিভোরাস মাংসাশী, মাংসাশীদের তুলনায় তাদের স্মল ইন্টেস্টাইন, তৃণভোজী প্রাণীদের স্মল ইন্টেস্টাইন মানে অন্ত্র, আর স্মল মানে ক্ষুদ্র, অর্থাৎ এর বাংলা মানে হচ্ছে ক্ষুদ্রান্ত, লিখলাম না আর, ক্ষুদ্রান্ত, স্মল ইন্টেস্টাইনের বাংলা মানে ক্ষুদ্রান্ত। তা যারা তৃণভোজী তাদের ক্ষুদ্রান্ত, যারা কার্নিভোরাস অর্থাৎ মাংসাশী তাদের তুলনায় বড় হয়। এই যে বড় হয়, কেন বড় হয়, কি এমন ডাইজেস্ট করে, কোষের পাচক করানোর জন্য তৃণভোজীদের স্মল ইন্টেস্টাইনটা বড় হয়, সেটা হচ্ছে আমার অপশন নাম্বার বি, সেলুলোজ। অর্থাৎ সেলুলোজের ডাইজেশনের জন্য তৃণভোজীদের স্মল ইন্টেস্টাইন ক্ষুদ্রান্ত মাংসাশীদের তুলনায় বড় হয়। এই যে এখানে ছবিটা দেখাই তাহলে বোঝা যাবে আরও। এই যে এটা হচ্ছে, এই যে এই পার্টটা হচ্ছে আমার স্মল ইন্টেস্টাইন, এই যে এই পার্টটা হচ্ছে আমার স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনের শুরুর পার্টটাকে কি বলছে, ডিওডিনাম, মাথায় রাখতে হবে। এই যে এখানে দিয়ে দিয়েছে ডিওডিনাম, এই যে স্মল ইন্টেস্টাইনের শুরুর পার্ট। বা এরকমও হতে পারে যে অ্যাকচুয়ালি ডিওডিনাম খুব ইম্পর্টেন্ট, এরকমভাবে প্রশ্ন আসবে ডিওডিনাম কিসের অংশ, ডিওডিনাম কার অংশ, তো আমাদের তখন অ্যান্সার কী করতে হবে, ডিওডিনাম হচ্ছে স্মল ইন্টেস্টাইনের অংশ। কোন জায়গার অংশ, শুরুর অংশ। ডিওডিনাম থাকে, জেজুনাম থাকে, ইলিয়াম থাকে, স্মল ইন্টেস্টাইনের বিভিন্ন পার্ট এগুলো। ডিওডিনাম হচ্ছে শুরুর অংশটা। আর একটা কি, ইলিয়াম যে বললাম, ইলিয়াম হচ্ছে সেই জায়গা, মানে স্মল ইন্টেস্টাইনের সেই জায়গা যেই জায়গায় গিয়ে ফাইনালি অ্যাবজর্পশন হয় খাদ্যের। খাদ্য যে আমরা গ্রহণ করি সেই খাদ্যর যে যত মেটেরিয়াল বা যা উপকারিতা, যা কিছু গুণগুণা, সেই সমস্ত জিনিসগুলি অ্যাবজর্ব করে নেওয়া হয় কোথা থেকে, স্মল ইন্টেস্টাইনের ইলিয়াম থেকে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর আরও একটা কি, ডিওডিনাম কোথা থেকে তাহলে হচ্ছে, বললাম যে স্মল ইন্টেস্টাইনের মুখ, অর্থাৎ শুরুই হচ্ছে ডিওডিনাম, স্মল ইন্টেস্টাইনের মুখই হচ্ছে আমার ডিওডিনাম। আর কি, স্টমাক, এই যে স্টমাক পাকস্থলী, আমাদের পাকস্থলীর শেষ, ক্ষুদ্রান্তের শুরু, এই যে জায়গাটা, এই যে পাকস্থলী আর ক্ষুদ্রান্তের শুরু, এই জায়গাটাই হচ্ছে আমার ডিওডিনাম, ছবিতেও দেখা যাচ্ছে। তারপরের কোশ্চেনে যাই। মেটাবলিজম ইজ রিলেটেড টু, বলছে মেটাবলিজম কি, মেটাবলিজম এখানে তিনটেই হবে, হ্যাঁ আমি বলে দিই। অল কেমিক্যাল রিয়াকশন ইনভলভ ইন দ্য বডি, আমাদের শরীরের যত ধরনের রাসায়নিক ক্রিয়াকলাপগুলি হচ্ছে সমস্ত কিছু আমরা মেটাবলিজমের আন্ডারে বলতে পারি। সিনথেসাইজ অফ কমপ্লেক্স মলিকিউলস ফ্রম সিম্পল মলিকিউলস, সাধারণ আমরা যে খাদ্য গ্রহণ করছি সেই খাদ্যগুলোকে শরীরে সিনথেসাইজ করা মানে সংশ্লেষ করা, আমাদের শরীরের যেই ধরনের মলিকিউল দরকার সেই ধরনের মলিকিউলে সংশ্লেষ করে নেওয়া, এই জিনিসটাও মেটাবলিজমের আন্ডারে আসে। অ্যানাবলিজম অ্যান্ড ক্যাটাবলিজম, এটাও আমার মেটাবলিজমের আন্ডারে আসে। এই জিনিসটা জাস্ট মনে রাখো, এগুলি মনে রাখার জিনিস, মনে রাখতে হবে। পরের কোশ্চেন বলেছে, ইন হুইচ পার্ট অফ দ্য বডি ইজ বাইল জুস প্রডিউস, আগেই বলেছি বাইল জুস কোথায় প্রডিউস হয়, বাইল জুস আমার প্রডিউস হয় লিভারে, অর্থাৎ অপশন নাম্বার ডি। তারপরে কোশ্চেন, হুইচ সাবস্ট্যান্স ইজ স্টোরড অ্যান্ড কনসেন্ট্রেটেড ইন দ্য গল ব্লাডার, বলছে যে এই যে আবার সেই একই কোশ্চেন, এই কোশ্চেনগুলো আগে বললাম একবার। হুইচ সাবস্ট্যান্স ইজ স্টোর অ্যান্ড কনসেন্ট্রেটেড ইন দ্য গল ব্লাডার, বলছে যে একবারে বাংলায় করলে কি, যে গল ব্লাডারে কোন সাবস্ট্যান্সটা স্টোর করে, জমা থাকে কি, আগেই বলেছিলাম লিভার থেকে ক্ষরণ হয় আর গল ব্লাডারে গিয়ে জমা হয় কি, বাইল অর্থাৎ পিত্তরস। পরের কোশ্চেনে যাই। দ্য ইনস্ট্রুমেন্ট ইউজ টু এক্সামিন হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম চেক করার জন্য বা পরীক্ষা নিরীক্ষা করার জন্য কোন ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করা হয়, যে ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে আমার এন্ডোস্কোপ। পরের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ পার্ট অফ দ্য ডাইজেস্টিভ সিস্টেম, অর্থাৎ পাচন ক্রিয়ার কোনো অংশগ্রহণ করে না, পাচন ক্রিয়ায় অংশগ্রহণ করে না এই নিম্নলিখিত যে অর্গানগুলো রয়েছে এই অর্গানের মধ্যে কোনটি, তাহলে সেটার উত্তর হয়ে যাবে কি, যে হার্ট। আমরা জানি হার্ট আমাদের এই ধরনের কোনো কিছুতেই অংশগ্রহণ করে না। হার্টের প্রধান কাজ যদি আমায় কেউ বলে তাহলে আমি এটাই বলবো যে রক্ত যে ব্লাড যে সার্কুলেশন হচ্ছে আমাদের শরীরে সেই সার্কুলেশনের জন্য পাম্প করে, হার্ট সবসময় কী করে, পাম্প করে।
এটাও আসতে পারে যে হার্টের ওজন কত। হার্টের ওজন মনে রাখতে হবে যে মোটামুটি 350 গ্রাম, 350 থেকে 400 450 এরকম হবে, এরকম গ্রাম, যদি এগুলি আসে না। তারপরে কি, হার্টের আরও একটা, হার্টের আবরণীকে কি বলা হয়? হার্টের আবরণী হচ্ছে পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম, হার্টের আবরণীকে বলা হচ্ছে পেরিকার্ডিয়াম। তারপরে আর কি, হ্যাঁ, হার্টের কতগুলি অংশ আমরা জানি যে মানব শরীরে হার্টের অংশ হচ্ছে 4টি প্রকোষ্ঠ দেখা যায়। আর হ্যাঁ, এই ধরনের আর কিছু দেখি, যদি আমার মনে পড়ে তাহলে আমি আস্তে আস্তে বলতে থাকবো। তারপরে কোশ্চেনে যাওয়া যাক। হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ হোমোডন্ট টিথ? বলছে যে হোমোডন্ট টিথ দেখা যায় কাদের ক্ষেত্রে? তা হোমোডন্ট, এই হোমোডন্টের মানে জানতে হবে। হোমোডন্টের মানে হচ্ছে একই ধরনের দাঁত। এখানে নিচে যে 4টি অপশন দেওয়া আছে, যে ফিশ, হিউম্যান, হর্স, লেপার্ড, তা এই 4টে অপশনের মধ্যে আমার কাদের ক্ষেত্রে একই ধরনের দাঁত দেখা যায়? তো একই ধরনের দাঁত দেখা যায় ফিশের ক্ষেত্রে। একই ধরনের বলতে বোঝা যাচ্ছে তো, যে আমরা জানি যে দাঁত কি কি হয় আমাদের, অন্তত মানব শরীরে থাকে ইনসাইসর, ক্যানাইন, প্রিমোলার আর মোলার। এই 4 ধরনের দাঁত আমাদের মানব শরীরে দেখা যায়। সেরকম ফিশের ক্ষেত্রে শুধু একই ধরনের দাঁত দেখা যায়, শুধুমাত্র কিনা ইনসাইসারই দেখা যায় ফিশের ক্ষেত্রে, আর কোনো কিছু দেখা যায় না। সরি, একটুখানি ভুল বললাম, শুধুমাত্র ক্যানাইন ধরনের দেখা যায়, কারণ মাছের দাঁত এরকম হয় সুচালো, ক্যানাইন হবে এটা। হ্যাঁ, তারপরে কোশ্চেনে যাচ্ছি। ডিওডিনাম ইজ পার্ট অফ, পরের কোশ্চেনে দিয়েই দিয়েছে ডিওডিনাম কিসের পার্ট? স্মল ইন্টেস্টাইনের পার্ট। দ্য গ্যাস্ট্রিক জুস প্রেজেন্ট ইন ডাইজেস্টিভ সিস্টেম ইনক্লুড, বলছে যে ডাইজেস্টিভ সিস্টেম অর্থাৎ পাচন ক্রিয়ায় যে গ্যাস্ট্রিক জুস কোথায় পাওয়া যায়? পাকস্থলিতে পাওয়া যায়। তাই যে গ্যাস্ট্রিক জুস পাওয়া যাচ্ছে, সেই গ্যাস্ট্রিক জুস ডাইজেস্টিভ সিস্টেমে, এই গ্যাস্ট্রিক জুসের প্রধান উপাদানটা কি? প্রধান উপাদান হচ্ছে আমার HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই যে পাকস্থলীর মধ্যে ডাইজেস্টিভ জুস যেটা সিক্রেট হচ্ছে, ক্ষরণ হচ্ছে ডাইজেস্টিভ ডাইজেস্টিভ জুসের, তো সেই ডাইজেস্টিভ জুসের প্রধান উপাদান হচ্ছে HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড। এবার এই জায়গায় একটা কোশ্চেন আসতে পারে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি পাকস্থলীর মধ্যে আমরা যাই খাচ্ছি না কেন, আমরা খাই না যদিও, কিন্তু যারা অনেক কাঁচা মাংস যদি খেয়ে নেয় ভুল করে, তাহলে সেই জিনিসটাও হজম করে দেয়। তা কাঁচা মাংস হজম করে দিচ্ছে, তাহলে পাকস্থলী তো মানে ও তো নিজে একটা মাংস, তাহলে পাকস্থলী কেন হজম হয়ে যাচ্ছে না ডাইজেস্টিভ জুসের জন্য? হতে পারছে না কারণ এর ভেতরে একটা আবরণ থাকে, পাকস্থলীর ভেতরে একটা আবরণ থাকে। যেই আবরণ বলো বা পর্দা বলো, যাই বলো, যে একটা পর্দা থাকে বা আবরণ থাকে, সেই আবরণটাকে কি বলে? মিউকাস। মিউকাস নামক একটা পর্দা পাওয়া যায়, যেই পর্দা কিনা পাকস্থলীকে ডাইজেস্টিভ জুসের যে ওকে যে পাচন করে দেবে, পাকস্থলী নিজেরই পাচন করে নেবে, সেই জিনিসটার হাত থেকে রক্ষা করে কে? মিউকাস নামক এই পর্দা। এর জন্য ডাইজেস্টিভ জুস কখনোই পাকস্থলীকে নিজেকে আর নিজের পাচন নিজে করাতে পারে না। শুধুমাত্র মিউকাসের মধ্যে যা যা থাকে সেইগুলিরই পচন বা পাচন হয় আর কি, পচন না। তারপরে কোশ্চেনে যাই। হোয়াট ইজ দ্য টুথ এনামেল মেড অফ? আবার সেই একই কোশ্চেন, এর অ্যান্সার আমরা আগেই একবার করেছি, ক্যালসিয়াম ফসফেট। তারপরের কোশ্চেনে যাই। হুইচ অ্যাসিড ইজ ইউজড টু, এখানে বোঝা যাচ্ছে না ঠিক, কোশ্চেনটা হয়তো একটু ভুল। এখানে ডাইজেশন যদি আমরা ধরে নিই, যে ডাইজেশন ইন দ্য বডি, যে তাহলে কি হবে অ্যান্সার? যে হাইড্রোক্লোরিক অ্যাসিড। কোশ্চেনটা ঠিক বোঝা যাচ্ছে না। তারপরে কোশ্চেনে, ইন রেফারেন্স অফ ফুড হুইচ অ্যামং দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ফলস? এটা ছেড়ে দাও। দ্য এন্টায়ার ডাইজেস্টিভ সিস্টেম অফ অ্যান অ্যাডাল্ট হিউম্যান ইজ ড্যাশ মিটার লং ফ্রম মাউথ টু অ্যানাস। বলছে যে আমাদের যে এই যে অ্যালিমেন্টারি ক্যানেল, মাথায় রাখতে হবে যে খাদ্য
খাওয়া থেকে শুরু করে এই যে মুখগহ্বর, মুখগহ্বর হচ্ছে অ্যালিমেন্টারি ক্যানেল বলা হয়, অর্থাৎ খাদ্যনালী। উম, তা এই যদি আমি রাফলি যদি আঁকার চেষ্টা করি, এই যে মুখগহ্বর, একজন মানুষ শরীরে এই মুখগহ্বর, এই মুখগহ্বরের শুরু থেকে পায়ুছিদ্র, পায়ুছিদ্র অবধি হচ্ছে আমার এই পুরো অংশটাকে বলা হয় অ্যালিমেন্টারি ক্যানেল। পুরো অংশটা অ্যালিমেন্টারি ক্যানেলের আন্ডারে পুরো অংশটা আসে। তা এটা কত মিটারের মতন লম্বা বলছে? তা এটা 9 মিটারের মতন লম্বা, প্রায় প্রায় 9 মিটারের মতন লম্বা, অর্থাৎ অপশন নাম্বার ডি। এবার আরও কিছু জিনিস অ্যালিমেন্টারি ক্যানেল সম্পর্কে, অ্যালিমেন্টারি ক্যানেল সম্পর্কে আরও একটা জিনিস যেটা জিজ্ঞেস করে, আচ্ছা যদি আমি উল্টো হয়ে শুই, যদি আমি আমার যদি উল্টো হয়ে যদি আমি শুই, এরকমভাবে আমি শুয়ে আছি, কোথাও থেকে ঝুলে আছি, বা ঝুলে আছি আমার পা উপরে, পা কোথাও এক জায়গায় ঝোলানো আমার, যে আমি একটা রড বা কোনো কিছু ধরে ঝুলে আছি উল্টো হয়ে। এবার যদি আমি খাদ্য যদি গ্রহণ করি মুখ থেকে, তাহলেও কিন্তু আমার গ্র্যাভিটি কাজ করছে নিচের দিকে, কিন্তু আমার খাদ্য তো এদিকেই যাবে, খাদ্য কিন্তু আমার উপরের দিকে যাচ্ছে। তা এই যে মুভমেন্ট হচ্ছে খাদ্যের, এই মুভমেন্টকে কি ধরনের মুভমেন্ট বলা হয়? তা এই মুভমেন্ট, এটাকে বলা হয় পেরিস্টেরিয়াল মুভমেন্ট। এই জায়গা থেকেও কোশ্চেন আসে, পেরিস্টেরিয়াল মুভমেন্ট। তারপরের কোশ্চেন, হুম, হাউ ইজ এনার্জি মেজার্ড অবটেন্ড বাই ফুড? আমরা যে খাদ্য গ্রহণ করি তার থেকে যে শক্তি পাই, সেই শক্তিকে কোন এককে মাপা হয়? তো সে জায়গায় কী হবে? ক্যালোরি। কারণ আমরা যে খাই সেই খাদ্য রাসায়নিক ক্রিয়ার মাধ্যমে আলটিমেটলি আমার তাপ শক্তিতে উৎপন্ন হয়, তাই আমরা সেই তাপকে কী বলি? কিলো ক্যালোরি। যে 1 গ্রাম ফ্যাটের দহনে 9.3 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হচ্ছে, তা সেটা কি? তাপ শক্তি উৎপন্ন হচ্ছে, তাই আমরা বলছি যে ক্যালোরি। তারপরে কোশ্চেন, দ্য অনলি পার্ট অফ হিউম্যান বডি দ্যাট ক্যান রিডেভেলপ অর রিজেনারেট। তাহলে এর মধ্যে যা অপশন আছে, যে কি বলছে, যে দ্য অনলি পার্ট অফ হিউম্যান বডি দ্যাট ক্যান রিডেভেলপ অর রিজেনারেট, যে রিডেভেলপড হয়, যদি ওটা কোনোভাবে আহত হয় বা ক্ষত হয়, সেই জিনিসটা ডেভেলপমেন্টও নিজে নিজেই করে নেয়। তো এই ধরনের বডি অর্গানের মধ্যে কে? লিভার, অর্থাৎ যকৃৎ, বা বাংলায় যে জিনিসটাকে আমরা বলি মেটে। তো মেটে তো না, আর কি যকৃৎ, অর্থাৎ লিভার। তারপরে কোশ্চেনে যাই, ইন দ্য হিউম্যান বডি হোয়াট ইজ কল্ড এ থ্রট? এটা থ্রট হবে, হ্যাঁ থ্রট। তা থ্রট কাকে বলা হয়? থ্রট বলা হচ্ছে ভয়েস বক্স, অপশন নাম্বার সি, ভয়েস বক্সকে বলা হচ্ছে থ্রট। তারপরে কোশ্চেনে, অন অ্যাভারেজ হাউ মেনি টেস্ট বার্ডস আর প্রেজেন্ট, হাউ মেনি টেস্ট বার্ডস আর প্রেজেন্ট ইন অ্যান হিউম্যান টাং? যে আমাদের যে মানব শরীরে যে জীব, সরি, যে জিভা রয়েছে আমাদের, এই জিভার মধ্যে কতগুলো কি টেস্ট বার্ডস পাওয়া যায়? এবার বার্ড কথার অর্থ তো কুড়ি, এই জায়গায় তো এবার জিভে তো আর কোনো কুড়ি থাকে না, ফুলের কুড়ি যেরকম, ফুলের কুড়িকেও বার্ড বলা হয়। অ্যাকচুয়ালি বাদের কথার অর্থ আরও হয় যে কোরদ, কোরদ, বার্ড কথার অর্থ কোরদও হয়। এবার তা জীবের ক্ষেত্রে কি বলা হচ্ছে? জীবের ক্ষেত্রে যদি আমরা খুব ভালো করে দেখি, যে দেখবো এরকম এরকম কিছু কুড়ির মতন আর কি, এরকম এরকম জিনিস থাকে, এইগুলোকেই বলা হচ্ছে যে বার্ড। এই জিনিসগুলোকেই বলা হচ্ছে বার্ড, যেগুলো রিসেপ্টরের মতন কাজ করছে। তা এই বার্ডস কতগুলো থাকে? এই জায়গায় যে অপশন আছে তার মধ্যে আমরা এটাই সব থেকে অ্যাকসেপ্টেবল, 2000 থেকে 8000, কিন্তু যদি আমার পরীক্ষায় এটা আরও এরকমভাবেও আসতে পারে যে 10,000ও থাকতে পারে, অ্যাভারেজ 10,000 থাকে, অ্যাভারেজ 10,000-এর মতন থাকে। যারা বয়স্ক মানুষ তাদের ক্ষেত্রে 5,000 প্লাস থাকে, 5,000ও হয়ে যায় অনেক সময়। তো এই জায়গায় যে অপশন রয়েছে সেই অনুযায়ী আমরা 2000 থেকে 8,000 সব থেকে অ্যাকসেপ্টেবল অ্যান্সার। তারপরের কোশ্চেনে যাই, হ্যাঁ এই যে এই জায়গায় জীবের ছবিটা ভালো করে দেখো, কারণ পরীক্ষায় আরও একটা কোশ্চেন আসে, যে জীবের কোন জায়গায় কোন ধরনের স্বাদ গ্রহণ, মানে স্বাদ গ্রন্থিগুলো যে থাকে কোন জায়গায় কোন ধরনের থাকে। তা প্রথমে থাকে আমার মিষ্টি, মিষ্টি,
তারপরে মিডিল পজিশনে থাকবে আমার নোনতা, আর একেবারে লাস্ট পজিশনে থাকবে কি তেতো। তেতো থাকবে একেবারে লাস্ট পজিশনে। আর দুপাশে কি থাকে, এই যে এই দুই সাইডে থাকে টক। মনে রাখতে হবে ঝাল, ঝাল কোনো স্বাদ না, ঝাল একটা অনুভূতি বা উদ্দীপনা। ঝাল, ঝাল কোনো স্বাদ নয়, স্বাদ এই চারটেই: মিষ্টি, নোনতা, তেতো। এই জিনিসটা মনে রাখবো কীভাবে, যে কোন জায়গায় কোনটা। দেখো যে এইগুলোকে যদি আমরা নিয়ে নিই, এই যে এই তিনটেকে যদি নিয়ে নিই, তাহলে জীবের প্রথম অংশ মি, মধ্যের অংশ ন, আর শেষের অংশ ত। তাহলে আমরা এটাকে এরকমভাবে মনে রাখতে পারি মিনতি। মিনতি, মিনতি একটা কোনো মেয়ের নাম হয় মিনতি, মিনতি নামটা মনে রাখলে, তাহলে প্রথম আমার জীবের প্রথম অংশ মিষ্টি, মধ্যের অংশ নোনতা, শেষের অংশ তেতো। আর দুপাশে কি হচ্ছে, দুপাশে টক। তারপরে কোশ্চেন? না, তারপর আর কোনো কোশ্চেন নেই। তাহলে এই পর্যন্তই, যে কোশ্চেন শেষ। তা এইগুলো সমস্তই যে পরীক্ষায় আসা প্রশ্ন। আর আমি জানি যে আমার প্রেজেন্টেশনে অনেক ভুল, কিন্তু তাও আমি চেষ্টা করছি, যেহেতু এখন শুরু করেছি জিনিসটা। যদি কারোর ভালো লাগে, তাহলে যদি কেউ উপকৃত হবে বা হতে পারো বলে মনে হয়, তাহলে অবশ্যই পাশে থাকো, এটাই অনুরোধ। আর আমি চেষ্টা করব যে, মানে আমি জানি যে এটা বলবো না যে এটা ভালোর থেকে ভালো, যে মানে ভালো করার চেষ্টা করব, কারণ ভালো আমায় করতেই হবে, কারণ আমি জানি যে এই জিনিসটা ভালো হচ্ছে না, অতটাও ভালো হচ্ছে না। আমি যতটা চাইছি ততটা ভালো হচ্ছে না, আমি নিজেই স্যাটিসফাই হচ্ছি না। তো আমি অন্য কাউকে কীভাবে স্যাটিসফাই করব? তাও আমি নিজে, মানে নিজের উন্নতি করার চেষ্টা করব ভীষণভাবে। তা আজকের ভিডিওতে এই পর্যন্তই, কিন্তু যদি কন্টেন্ট যদি ভালো লেগে থাকে, আর আমি চাইছি যে বাংলাতে আমরা পড়াশোনা করব। হ্যাঁ, এবার বাংলাতে পড়াশোনা করব তার মানে এই নয় যে আমরা শুধু বাংলাই পড়ব, সমস্ত বই আমরা বাংলায় পড়ব, কারণ এক্সামিনাররা বাংলা বই অত ফলো করবে না, ওরা সাধারণত ইংরেজি বইগুলোই ফলো করবে, আর নইলে হিন্দি বই। এবার হিন্দিতে আমাদের পক্ষে পড়া অতটা সম্ভব নয়, কিন্তু আমরা ইংরেজি যেটা ছোটোবেলা থেকে পড়ে এসেছি, তো ইংরেজিতে তো আমরা পড়তেই পারি। আর পড়া তো নিজের কাছে, প্রশ্ন দেখে সেই জিনিসটাকে নিজে আমরা, মানে বলে না যে যতই ভাষা শিখি, মাতৃভাষা আমার বাংলা, আমি ভাববো তো বাংলা ভাষাতেই। তা আমি দেখে আমার অন্য কাউকে বলার দরকার নেই, আমি নিজে নিজে তো ভেবে তো উত্তর তো করতে পারি। তা ঠিক আছে, দেখি এরপরে আবার আমি রেসপন্স অনুযায়ী তারপরে আমি আবার ভিডিও আপলোড করব। আর আমার ভীষণভাবে ইচ্ছে রয়েছে যে আগস্ট মাসের 1 তারিখ থেকে একদম পাকাপোক্তভাবে পুরোপুরি শুরু করার। তার মধ্যে আমি র্যান্ডামলি কিছু ভিডিও আপলোড করব, যে জাস্ট ফর, মানে আমি কী করতে চাইছি বা আমার উদ্দেশ্য কী, এই জিনিসটা বোঝানোর জন্য, বা আমি কোন কন্টেন্টগুলো নিয়ে পড়া, মানে পড়া শুরু করতে চাইছি, কোন কন্টেন্টগুলোর উপরে জোর দিতে চাইছি। তা যারা আমার চেনা পরিচিত, তারা তো অন্তত আশা করি যে তারা পাশে থাকবে। তা আর যারা এখনও চেনা পরিচিত নয়, যে চেনা পরিচিত হয়ে যাবে, তাদের থেকেও আশা রাখবো। আজকের ভিডিওতে এই পর্যন্তই। বাই।